আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইরানকে সতর্ক করলেন এরদোগান। আইআরজিসির সদর দফতরে ইসরায়েলের হামলার দাবি। ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর। ইরান যুদ্ধকে স্বল্পমেয়াদী আনন্দভ্রমণ বললেন ট্রাম্প। ইরানকে সর্বোচ্চ পরাজয়ের সতর্কবার্তা দিল সৌদি। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তুরস্কে সাম্প্রতিক এক রহস্যময় ক্ষেপণাস্ত্র হামলার দাবি এবং সেই প্রেক্ষাপটে ইরানের প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের কথিত সতর্কবার্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখন আলোচনার ঝড় বইছে, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আপনারা নিশ্চয়ই জানেন যে তুরস্ক এবং ইরান উভয়ই এই অঞ্চলের দুটি শক্তিশালী এবং প্রভাবশালী রাষ্ট্র, যাদের মধ্যে ঐতিহাসিক কাল থেকেই একটি জটিল কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে, যেখানে তারা একদিকে যেমন বাণিজ্যিক অংশীদার, অন্যদিকে সিরিয়া বা ইরাকের মতো অঞ্চলে একে অপরের কৌশলগত প্রতিপক্ষ হিসেবেও কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় এমন কিছু অসমর্থিত খবর ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে তুরস্কের আকাশসীমায় বা সীমান্তবর্তী এলাকায় কোনো এক অজ্ঞাত উৎস থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং এর সাথে কোনো না কোনোভাবে আঞ্চলিক উত্তেজনা জড়িয়ে আছে, যার জেরে তুর্কি প্রশাসন অত্যন্ত কঠোর মনোভাব পোষণ করছে। প্রেসিডেন্ট এরদোগান বরাবরই তার দেশের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন, এবং তিনি অতীতেও বারবার প্রমাণ করেছেন যে তুরস্কের সীমানায় কোনো ধরনের উস্কানি বা হুমকি তিনি বরদাস্ত করবেন না, তা সে যে পক্ষের তরফ থেকেই আসুক না কেন। এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হয়, তখন স্বাভাবিকভাবেই ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তুরস্কের যে কোনো পদক্ষেপ আন্তর্জাতিক মহলে গভীর প্রভাব ফেলে, কারণ তুরস্কের ভৌগোলিক অবস্থান ইউরোপ এবং এশিয়ার ঠিক সংযোগস্থলে হওয়ায় এখানকার যে কোনো অস্থিরতা বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং রিফিউজি বা উদ্বাস্তু সমস্যাকে সরাসরি প্রভাবিত করতে পারে। যদিও এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার সত্যতা বা এর পেছনের আসল কুশীলব কারা, তা নিয়ে এখনও পর্যন্ত কোনো স্বাধীন এবং নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যায়নি, তবুও কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন যে এরদোগানের এই সম্ভাব্য সতর্কবার্তা মূলত ইরান সহ আঞ্চলিক অন্যান্য শক্তিগুলোর প্রতি একটি কড়া বার্তা বা ডিটারেন্স হিসেবে কাজ করবে, যাতে কেউ তুরস্কের নিরাপত্তাকে হালকাভাবে নেয়ার সাহস না করে। আইআরজিসির বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সদর দপ্তরে ইসরায়েলের হামলার যে অভাবনীয় দাবি সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে, তা যদি সত্যিই হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ারের ইতিহাসে একটি বিশাল বড় মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে বিবেচিত হবে। ইসরায়েল এবং ইরানের মধ্যে বছরের পর বছর ধরে যে ভূরাজনৈতিক বৈরিতা এবং কৌশলগত লড়াই চলে আসছে, সেখানে সরাসরি একে অপরের মূল ভূখণ্ডে বা সবচেয়ে সুরক্ষিত সামরিক কেন্দ্রগুলোতে আঘাত হানার ঘটনা খুবই বিরল, কারণ উভয় দেশই জানে যে এর পরিণতি হতে পারে একটি পূর্ণাঙ্গ এবং নিয়ন্ত্রণহীন আঞ্চলিক সংঘাত। আইআরজিসি কেবল ইরানের একটি সাধারণ সামরিক বাহিনী নয়, বরং এটি দেশটির রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত নিরাপত্তার মূল স্তম্ভ, যার সদর দফতরগুলো সর্বোচ্চ স্তরের রাডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে সুরক্ষিত থাকে। তাই সেখানে যদি সত্যিই কোনো ইসরায়েলি ড্রোন বা মিসাইল আঘাত হেনে থাকে, তবে তা ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার একটি বড় ধরনের দুর্বলতাকে বিশ্বের সামনে উন্মোচিত করবে। বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের দাবিগুলো অনেক সময় মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের অংশ হিসেবেও প্রচার করা হতে পারে, যেখানে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করার জন্য অতিরঞ্জিত তথ্য ছড়ানো হয়, ঠিক যেমনটি আমরা আধুনিক হাইব্রিড ওয়ারফেয়ারে দেখতে পাই। ইসরায়েল তাদের অ্যাম্বিগুইটি বা অস্পষ্টতার নীতির কারণে সাধারণত এই ধরনের অভিযানের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না, যা এই রহস্যকে আরও ঘনীভূত করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি করে যে কখন এই ছায়াযুদ্ধ প্রকাশ্যে রূপ নেবে। ইরানি সংবাদ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিহত হওয়ার যে চাঞ্চল্যকর এবং অবিশ্বাস্য খবরটি প্রচার করা হয়েছে,
তা মূলত আধুনিক যুগের তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ারের একটি অন্যতম বড় উদাহরণ হিসাবে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। যখন দুই বা ততোধিক দেশের মধ্যে চরম উত্তেজনা বা প্রায় যুদ্ধাবস্থা বিরাজ করে, তখন সামরিক শক্তির পাশাপাশি মিডিয়া বা গণমাধ্যমকে একটি শক্তিশালী অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়, যার প্রধান উদ্দেশ্য থাকে নিজেদের দেশের নাগরিকদের মনোবল চাঙ্গা করা এবং একই সাথে শত্রুপক্ষের মধ্যে চরম বিভ্রান্তি, ভীতি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা। ইরানি রাষ্ট্রায়ত্ত বা তাদের সমর্থিত মিডিয়াগুলোতে নেতানিয়াহুর মৃত্যুর মতো একটি চরম মাত্রার ফেক নিউজ বা ভুয়া খবর ছড়িয়ে দেওয়ার পেছনের কৌশলটি অত্যন্ত স্পষ্ট। তারা মূলত দেখাতে চাইছে যে ইসরায়েলের সর্বোচ্চ নেতৃত্ব এখন আর সুরক্ষিত নয় এবং তাদের গোয়েন্দা ব্যর্থতা চরমে পৌঁছেছে, যদিও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন এবং নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিকভাবেই তার দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন বলে আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে। এই ধরনের গুজব ছড়ানোর একটি বড় ঝুঁকি হল এটি সাময়িকভাবে শেয়ার বাজার বা আন্তর্জাতিক কূটনীতিতে একটি ছোটখাটো কম্পন সৃষ্টি করতে পারে, কারণ বিশ্বের বড় বড় নেতারা এবং বিনিয়োগকারীরা সবসময় এই ধরনের খবরের সত্যতা যাচাই করতে ব্যস্ত হয়ে পড়েন। তবে দীর্ঘমেয়াদে যারা এই ভুয়া খবর ছড়ায়, তাদের বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি আন্তর্জাতিক পরিমণ্ডলে মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা হয়তো প্রায়ই খেয়াল করেছেন যে ক্রাইসিস বা সংকটের সময়গুলোতে কিভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরনো ভিডিও, এডিটেড ছবি বা এআই জেনারেটেড ডিপ ফেক কন্টেন্ট ব্যবহার করে এমন সব খবর তৈরি করা হয় যা সাধারণ মানুষকে খুব সহজে বিভ্রান্ত করতে পারে। আর নেতানিয়াহুর নিহত হওয়ার এই খবরটিও ঠিক সেই একই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য সংঘাত বা যুদ্ধকে ইঙ্গিত করে যে স্বল্পমেয়াদী আনন্দ ভ্রমণ বা একটি অতি দ্রুত সমাপ্ত হওয়ার মতো সহজ কাজ বলে মন্তব্য করেছেন, তা আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে একটি তীব্র বিতর্কের জন্ম দিয়েছে এবং তার এই ধরনের বক্তব্যকে অনেকেই রাজনৈতিক বাগাড়ম্বর বা পলিটিক্যাল রেটরিক হিসাবে আখ্যায়িত করছেন। আপনারা যারা ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার এবং তার কথা বলার ধরন সম্পর্কে অবগত আছেন, তারা জানেন যে তিনি সবসময় অত্যন্ত আত্মবিশ্বাসী এবং কিছুটা আক্রমণাত্মক ভাষায় তার বৈদেশিক নীতি জনগণের সামনে তুলে ধরতে পছন্দ করেন। বিশেষ করে যখন সামনে নির্বাচন থাকে বা তিনি তার ভোটার বেসকে উজ্জীবিত করতে চান, তখন তিনি আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এই ধরনের চমকপ্রদ শব্দগুচ্ছ ব্যবহার করে থাকেন। তবে সামরিক বিশেষজ্ঞ এবং ইতিহাসবিদরা এই ধরনের মন্তব্যকে অত্যন্ত অবাস্তব এবং বিপজ্জনক বলে মনে করেন, কারণ আধুনিক যুগে দুটি সামরিকভাবে সক্ষম দেশের মধ্যে কোনো যুদ্ধই স্বল্পমেয়াদী বা আনন্দ ভ্রমণ হতে পারে না। ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে যে ভিয়েতনাম থেকে শুরু করে ইরাক বা আফগানিস্তান, যেখানেই পরাশক্তিগুলো ভেবেছিল যে তারা কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে জয়লাভ করে ফিরে আসবে, সেখানেই তারা বছরের পর বছর ধরে আটকে থেকেছে এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হয়েছে। ইরানের মতো একটি দেশ, যাদের একটি বিশাল ভৌগোলিক আয়তন, অত্যন্ত দুর্গম পাহাড়ি ভূখণ্ড, একটি শক্তিশালী রেগুলার আর্মি এবং আইআরজিসির মতো একটি ডেডিকেটেড ফোর্স রয়েছে, তাদের সাথে সরাসরি যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের জন্য কোনোভাবেই একটি সহজ কাজ হবে না, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যকে একটি অস্থিতিশীলতার আগুনে নিক্ষেপ করবে, যার প্রভাব সুদূর প্রসারী হবে। সৌদি আরবের পক্ষ থেকে ইরানকে সর্বোচ্চ পরাজয়ের যে কড়া সতর্কবার্তা দেওয়ার খবর সম্প্রতি আলোচনায় এসেছে, তা মধ্যপ্রাচ্যের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী শক্তির মধ্যকার সম্পর্কের একটি নতুন এবং অত্যন্ত জটিল সমীকরণকে আমাদের সামনে তুলে ধরেছে। বিশেষ করে যখন কিছুদিন আগেই চীনের মধ্যস্থতায় এই দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আপনারা জানেন যে সৌদি আরব এবং ইরান এই অঞ্চলে মূলত দুটি ভিন্ন আদর্শ, মতবাদ এবং কৌশলগত স্বার্থের প্রতিনিধিত্ব করে এবং ইয়েমেন, সিরিয়া বা লেবাননের মতো জায়গাগুলোতে তারা বছরের পর বছর ধরে একটি প্রক্সি বা ছায়াযুদ্ধে লিপ্ত রয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে বারবার হুমকির মুখে ফেলেছে। সম্প্রতি সৌদি আরব তাদের ভিশন 2030 নামক একটি মেগা প্রজেক্ট নিয়ে অত্যন্ত ব্যস্ত, যার মূল লক্ষ্য হল তাদের অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে বের করে এনে একটি আধুনিক, টেকনোলজিক্যাল এবং পর্যটন বান্ধব অর্থনীতিতে রূপান্তরিত করা। আর এই বিশাল উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য তাদের দেশে এবং পুরো অঞ্চলে একটি নিরবিচ্ছিন্ন শান্তি এবং স্থিতিশীলতা সবচেয়ে বেশি প্রয়োজন।
এই প্রেক্ষাপটে ইরানকে দেওয়া তাদের এই সর্বোচ্চ পরাজয়ের সতর্কবার্তাটি মূলত একটি ডিটারেন্স বা প্রতিরোধমূলক কৌশল হিসেবে কাজ করছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। অর্থাৎ সৌদি আরব ইরানকে একটি পরিষ্কার মেসেজ দিতে চাইছে যে তারা যদিও শান্তি চায়, কিন্তু তার মানে এই নয় যে তারা নিজেদের জাতীয় নিরাপত্তা বা আঞ্চলিক প্রভাবের প্রশ্নে কোনো ছাড় দেবে। এবং ইরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী যদি সৌদি আরবের রেড লাইন অতিক্রম করার চেষ্টা করে, তবে রিয়াদ তার মিত্রদের সাথে নিয়ে এমন এক কঠোর জবাব দেবে যা ইরানের জন্য চরম পরাজয় ডেকে আনবে। বর্তমান বিশ্বে কোনো দেশের একার পক্ষে আঞ্চলিক পরাশক্তি হওয়া সম্ভব নয়। তাই সৌদি আরব একদিকে যেমন পশ্চিমাদের সাথে তাদের সামরিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করছে, অন্যদিকে এশিয়া এবং অন্যান্য উদীয়মান অর্থনীতির সাথেও বাণিজ্যিক সম্পর্ক বাড়াচ্ছে, যাতে যে কোনো সংকটময় মুহূর্তে তারা একটি শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন পায়।